আচ্ছা, আমার সাথে যারা আছেন আপনারা আমার কথা শুনতেছেন কিনা একটু বলেন। জি স্যার। জি স্যার শুনতেছি। আচ্ছা, আমার স্টুডেন্ট বাদে আমার যারা স্টুডেন্ট আছে সে রেগুলার কথা বলার দরকার নেই। বাকি যারা তারা একটু পাশে, আমার সাথে যারা আছেন আপনারা আমার কথা শুন, তারা একটু পাশে আপনাদের সাবজেক্টের নাম লিখে নিন। আর আমি যখন কথা বলবো আপনারা সবাই মাইক্রোফোন সাইলেন্ট রাখিয়েন, সমস্যা নেই, অর্থাৎ মিউট করে রাখিয়েন। সালসাবিল আছো নাকি? তোমাকে আমি রেকর্ডিং এ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। আসলে আমাদের দুইটা বেসিক গ্রামারের ক্লাস চলতেছে, একটা হচ্ছে ক্লিপসেট্রোফেল, ওইটার উপর আমি 14তম ক্লাস দিয়ে দিছি, 15তম ক্লাস আগামীকাল। আরেকটা হচ্ছে আপনাদের আজকে যেটা শুরু করব এটা হচ্ছে একদম বেসিক জিরো থেকে, সেটা হচ্ছে যে নিউ এডিশন। দেখছেন, নিউ এডিশন হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বাই রেন এন্ড মার্টিন। তো আমরা আজকে কন্টেন্ট থেকে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত যাব আশা করি। একটু সামনে যাই আমি। আপনারা অনেকেই কমেন্টে, অর্থাৎ আমরা এই সাবজেক্টটা শুরু করার আগে কমেন্টে অনেক কথা বলছেন যে স্যার আমি তো অনেক দুর্বল, অনেক অনেক দুর্বল। যারা আমার সাথে সরাসরি আছেন এবং যারা লাইভে আছেন, আশা করি ভিডিও দেখলে আপনাদের কভার হয়ে যাবে আশা করতেছি। আমি আজকে শুরু করব আমরা এখান থেকে হচ্ছে আমাদের মূল টেক্সট শুরু, পেজ নাম্বার 1, হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন চ্যাপ্টার 1। আর শুরুটা হচ্ছে দ্য সেন্টেন্স দ্বারা। আমি প্রথমে বলছি যে যারা ইংলিশের অলরেডি আছেন এই বেসিক গ্রামার তাদের জন্য লাগবে না, আসসালামু আলাইকুম। লাগবে না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা অলরেডি ইংলিশে আছেন তাদের এটা লাগবে না, আমি এর জন্য বলছি নন ইংলিশ যারা তাদের জন্য দরকার। বিসিএস এর, বিশেষ করে বিসিএস এ যারা আছেন অথবা যারা ব্যাংক জব বা বিভিন্ন ধরনের ইয়েতে যাবেন, হ্যাঁ তাদের আর নন ইংলিশের প্রয়োজন হবে একদম শুরু থেকে। আমরা আজকে শুরু করব হচ্ছে একদম ফার্স্ট ওয়ান, দা সেন্টেন্স থেকে, চ্যাপ্টার 1 দা সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কি, এখান থেকেই শুরু হবে। সেন্টেন্সের কম্পোনেন্ট গুলা কি কি আমরা প্রথমে আসবো। একটা সেন্টেন্সের কয়টা পার্ট থাকে, সেন্টেন্স হতে হলে কি কি হতে হয়, এরপরে আমরা ধারাবাহিকভাবে একদম বেসিকে চলে যাব। তাহলে আমি আপনাদের একটু পড়ে পড়ে শোনাই, যদি বুঝতে সমস্যা হয় আমাকে কোশ্চেন করবেন যারা আমার সাথে আছেন। আচ্ছা, নাম্বার 1, when we speak or write we use words। আমরা যখনই কথা বলি অথবা কোনো কিছু লিখি তখন আমরা শব্দ ব্যবহার করি। শব্দ ছাড়া কিন্তু আমরা কথা বলতেও পারি না, শব্দ ছাড়া আমরা লিখতেও পারি না। তাহলে শব্দর অর্থাৎ কথ্য এবং লেখ্য রূপ রয়ে গেছে। ওকে, উই জেনারেলি ইউজ দিস ওয়ার্ডস ইন গ্রুপস। সাধারণত আমরা এই শব্দগুলোকে একটা গোষ্ঠী বা দলে ব্যবহার করি। উই জেনারেলি ইউজ, তাই না? অ্যাজ, যেমন খেয়াল করেন, লিটল জ্যাক হোমার স্যাট ইন আ কর্নার। তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা শব্দ। আমরা অনেক সময় আর্টিকেলকে শব্দ হিসেবে গণনা করি না। আর্টিকেল যদি আমি ধরি সে কিন্তু পার্টস অফ স্পিচের ভিতরে চলে আসছে অ্যাডজেক্টিভ হিসেবে। এবার খেয়াল করেন, আমরা প্রথমে সেন্টেন্সটা যদি এখানে যে কথাটা দেখি, সবাই সাইলেন্ট রাখতে হবে, নাহলে আমি এরপর থেকে কিন্তু আপনাদের জমে আনবো না, সরাসরি শুধু লাইভ ক্লাস দিয়ে দিব। কোশ্চেন করার সুযোগ পাবেন না, শুধু কমেন্টে করতে পারবেন। আমার সাথে কথা বলতে হলে সবাই সাইলেন্ট করে কেউ কোশ্চেন করতে হবে, স্যার আমি এটা বুঝি নাই, সবাই মিউট করে রাখতে হবে, নাহলে আমি আপনাদের ক্লাসগুলো শুধুই ফেসবুক লাইভ দিব, আমি আপনাদের জমে আনবো না। আজকে পরীক্ষামূলক দেখতেছি যে কেমন ভাবে কি হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, a group of words like this। এই like this মানে হচ্ছে যে উপরে যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, একটা সেন্টেন্সে বেসিক্যালি যে জিনিসটা থাকতে হবে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। ফাইনাইট ভার্ব না থাকলে কিন্তু সেন্টেন্স হয় না। সেন্টেন্সের সাবজেক্ট থাকতে হবে। আমি আরো ডিটেইলস আসবো পরে যে সাবজেক্ট থাকবে না থাকবে না,
অথবা সাইলেন্ট থাকবে বা লেফট আউট থাকবে কিনা আমরা কমান্ডে গিয়ে দেখব। ওকে, a group of words like this is a above mentioned যে সেন্টেন্সটা এর মতো এক গুচ্ছ শব্দ, এক গ্রুপ শব্দ থাকবে which makes complete sense, যা কি করে পরিপূর্ণ বা সম্পূর্ণ সেন্স। সেন্স বলতে আপনাকে কি বোঝায়? সম্পূর্ণ একটা ধারণা দেয়। is called a sentence, তাকে বলা হয় একটি সেন্টেন্স বা একটি বাক্য। তাহলে আমরা প্রথমে আসি যে বাক্যে আমাদের কি দরকার? শব্দ দরকার। তাহলে আমরা কিন্তু এর পরে শব্দ নিয়ে কাজ করব, আসবো পরে। শব্দের ভিতরে থাকবে আবার সিলেবেল, আমরা তাও আসবো পরে। স্যার তৌহিদ ইসলাম, ওনার ভিডিও এর সাউন্ড অন আছে স্যার। তৌহিদ ইসলাম, এই কথা বলা যাবে না। তৌহিদ ইসলাম ভাই, আপনি একটু আপনার ভিডিওর সাউন্ড অফ রাখেন, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, এবার আসি আমরা ক্লাসেস অফ সেন্টেন্স, কাইন্ডস অফ সেন্টেন্স অর ক্লাসেস অফ সেন্টেন্স। সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করব? আমরা সাধারণত জানি সেন্টেন্সকে আমরা দুই ধরনের সিস্টেমে ভাগ করতে পারি। একটা হচ্ছে, এখন কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি কথা না বললে হবে, আপনি একটু মিউট করে রাখেন। যদি আপনি কোনো কিছু না বুঝেন সেগুলো আমাকে কোশ্চেন করেন, ঠিক আছে? স্যার এই ক্লাস কি প্রতিদিন হবে? না না না, প্রতিদিন হবে না, এটা শনি সোম বুধ আমি ঘোষণা দিয়ে জানাই দিব, সেই অনুসারে হবে। আচ্ছা, এই গ্রুপ থেকে হবে, বিসিএস কর্নার গ্রুপ থেকেই? হ্যাঁ, ওখানে জানতে পারবেন, আমি ওখানে ভিডিওটা লাইভ দিয়ে দিব, পরে শেয়ার দিয়ে দিব, পরে ওরা ভিডিও দেখে নিবে, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু ধন্যবাদ। আমার গ্রুপ থেকে লাইভ দিচ্ছি আজকে, আর টোফেলটা দিচ্ছি আপনার বিসিএস কর্নার থেকে। এবার দেখেন কাইন্ডস অফ সেন্টেন্স, আমরা জানি সেন্টেন্সকে দুই ধরনের সিস্টেমে ভাগ করা যায়। সেই দুই ধরন কি কি? অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। সব ধরনের কম্পিটিটিভ এক্সামে লাগবে, একাডেমিক এক্সামে লাগবে, সবকিছুতে লাগবেই। খুব ভালোভাবে ক্লাসগুলো খেয়াল করলে হবে। আমরা এই জায়গাটা একটু দেখলে, খেয়াল করে যদি দেখি, একটু ব্যতিক্রম পাই। অর্থানুসারে সেন্টেন্সকে আমরা ভাগ করি 5 ভাগে। সেই ভাগগুলো কি কি? অ্যাকর্ডিং টু মিনিং, sentences are 5 kinds, সেটা কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন আমরা এখানে দেখেন 5 এর জায়গায় 4 পাচ্ছি, তার মানে এখানে গিয়ে দেখবেন যে অবজেক্টিভ নামে কোনো সেন্টেন্স নাই, ওরা এটাকে কমান্ডের ভিতরে, দ্যাট মিন্স ইম্পারেটিভের ভিতরে নিয়ে নিচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটু পড়ে আসি। নাম্বার 2, কাইন্ডস অফ সেন্টেন্সেস। সেন্টেন্স কত প্রকার বা কত ধরনের? Sentences are 4 kinds. Those which make statements or assertion. Assertion means confirmation, তাই না? As যেমন কি হামটি ডামটি sat on a wall. তাহলে এই ধরনের সেন্টেন্সকে বলা হয় স্টেটিভ, স্টেটমেন্ট যেহেতু আছে স্টেটিভ অথবা স্টেটমেন্ট। অ্যাসার্টিভ যেহেতু অ্যাসারশন আছে, আমরা আরো নাম দিতে পারি ডিক্লারেটিভ অথবা ডিস্ট্রিবিউটিভ অথবা ডিসক্রিপটিভ। দেখেন একটাকেই কিন্তু অনেকগুলা নাম দেওয়া হলো। তাহলে দোজ হুইচ মেক সেন্টেন্সেস, স্টেটমেন্টস এন্ড অ্যাসারশন অ্যাজ হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। যেমন এটা একটা উদাহরণ দিই, দোজ হুইচ আস্ক কোশ্চেন। তাহলে এখানে দেখেন হোয়ার ডু ইউ লিভ। আমি যদি এখন আপনাদের বলি যে কয়ভাবে প্রশ্ন করা যায়, ইন্টারোগেশন সেন্টেন্স কয়ভাবে হয়, তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে কি কিভাবে হয়। একটা হচ্ছে যে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে বসিয়ে, যাকে আমরা বলি ইয়েস নো কোশ্চেন। নাম্বার টু আপনার ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা আমরা সেন্টেন্স মেক করি, যেটার আনসার হবে ব্রড, ইয়েস নো দ্বারা আনসার করা যায় না। তাহলে এবার দেখেন ডাব্লিউ এবং এইচ এই দুইটা বর্ণ যে ওয়ার্ডে থাকবে। নাম্বার 3, এই যে 4 কাইন্ডস কি, আমি এবার 3 নাম্বার আসছি। দোজ হুইচ এক্সপ্রেস কমান্ডস, রিকোয়েস্ট, এন্টিটিস। রিকোয়েস্ট অর এন্টিটিস প্রায় একই ধরনের কথা, অনুরোধ বুঝায়। যেমন দেখেন বি কোয়াইট, হ্যাভ মার্সি আপন আস। দোজ হুইচ এক্সপ্রেস স্ট্রং ফিলিংস অ্যাজ হাউ কোল্ড দ্য নাইট ইজ, দেখেন এক্সক্লামেশন আছে, হোয়াট এ শেম। এবার আমি আরো একটু ব্যাখ্যা করে, অর্থাৎ আমি এরপরে আপনাকে একটু এক্সট্রা কথা বলতেছি, সেটা দেখেন। A sentence that makes a statement or assertion is called a declarative or assertive.
কোনো আনমিউট। তৌহিদ স্যার আপনি একটু আনমিউট করে রাখেন, আনমিউট করে রাখেন তৌহিদ স্যার। জি ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনার ওইটা থেকে মিউট করে রাখেন, সরি। আমি আপনাকে মনে আমি সবাইকে আবার একটু মিউট করে দিচ্ছি। এটা হ্যাঁ, আর আনমিউট করিয়েন না। আচ্ছা এবার শুনেন কি বলতেছি। those which express strong feelings as যেমন how cold the night is অথবা was যদি past tense হতো তাহলে কি হবে exclamation sign what a shame। আমরা গেলাম a sentence that makes a statement or assertion is called declarative or assertive sentence। আমি assertive এর আরো অনেকগুলো নাম বলছিলাম, ডিস্ট্রিবিউটিভ হতে পারে, ডিসক্রিপটিভ হতে পারে, স্টেটিভ দ্যাট মিন্স স্টেটমেন্ট। স্টেটিভ আবার কিন্তু ভার্ব আছে, সো স্টেটিভ না বলে আমি সরাসরি স্টেটমেন্ট হিসেবে বলতে পারি, ছোটবেলায় বই আপনারা দেখছেন। এখন এই অ্যাসার্টিভ আর অ্যাসারশনকে আবার দুই ভাবে করা যায়। যারা ইন্টারমিডিয়েট শেষ করে আসছেন, আমাদের সময় কিন্তু ইন্টারের ফার্স্ট ইয়ারে একটা টপিক ছিল ভাষাভিত্তিক প্রশ্নোত্তর। ওই টপিকের ভিতর আমরা পড়ে আসছি অস্তিবাচক এবং নেতিবাচক। আপনারা কেউ পড়ছেন কিনা মনে করে দেখেন, হয়তো বা পড়ছেন। অস্তিবাচক এবং নেতিবাচক। অস্তি হচ্ছে যার অস্তিত্ব আছে, নেতি হচ্ছে যার অস্তিত্ব নাই, অর্থাৎ উল্টা ভাবে হয়ে যাবে। এটাকে আমরা কনভার্সন দিয়ে করতে পারি, আবার ট্রান্সফরমেশন দিয়ে করতে পারি। এটা আসবে আমাদের পরে আস্তে আস্তে যখন আমরা যাব ওই টপিক গুলোতে আসবো। এবার দেখেন তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে? একটা হচ্ছে affirmative that affirms something, that declares something firmly। আরেকটা হচ্ছে negation অর্থাৎ negative that negates something, অর্থাৎ কোনো কিছুকে অস্বীকার করে সেটা হচ্ছে নেতিবাচক, কোনো কিছুকে স্বীকার করে সেটা হচ্ছে অস্তিত্ববাচক, আর যাকে অস্তিত্ব থাকে আমরা অস্তিবাচক বলি অ্যাসার্টিভ। আশা করি অ্যাসার্টিভ এর কথাগুলো আপনাদের ক্লিয়ার হলো। A sentence that asks a question is called an interrogative sentence। আমরা প্রশ্ন দুই ভাবে করতে পারি। আমরা যখন বলি যে তোমার নাম কি, আমরা কিন্তু কয় রস্যি ব্যবহার করি না, খেয়াল করে দেখেন তোমার নাম কি। আমি যখন তোমার নাম কি বলি কয় দীর্ঘিকার বলি, কেন বলি? কারণ এখানে আমাকে দীর্ঘ কোশ্চেন করা হলো, আর এর বিপরীতে দীর্ঘ আনসার পাবো আমরা। কয় দীর্ঘিকার, ব্রড আনসার, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা আমরা কোশ্চেন করব। আর যখন আমরা কোশ্চেন করব ইয়েস নো আনসার হবে, যেমন ডু দিয়ে, ডু দিয়ে। যেমন মনে করেন যে লেখা হলো তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, তাহলে হবে হ্যাঁ অথবা না আনসার। আর যদি বলা হয় তুমি কি খেয়েছো কয় দীর্ঘিকার, আমি ভাত মাছ ডাল, তাহলে ডিটেইল বলি আমরা। তাহলে ঠিক ইংলিশেও সেম ধরনের কথাবার্তা আছে। কোশ্চেন করার ক্ষেত্রে আমরা দুই ধরনের কোশ্চেন করতে পারবো, যেভাবে অ্যাসার্টিভ দুই ধরনের অ্যাফার্মেটিভ নেগেটিভ, কোশ্চেনটাও দুই ধরনের হবে, ইয়েস নো এবং ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যেটা হবে। না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন, কোনো কিছু অবাঞ্ছিত কোশ্চেন করবেন না, কারণ আমাদের লাইভও হচ্ছে। হুম। A sentence that expresses a command or an entity, entity আমরা এখান থেকে পড়ে আসছিলাম, এই যে কোনো কিছুর অনুরোধ অথবা এক্সট্রিম ডিজায়ার যদি বোঝায়, is called an imperative sentence। তাহলে আমার এখানে কিন্তু কোথাও অবজেক্টিভ কথাটা নাই। তাহলে সেন্টেন্স কি এক্সপ্রেস করে? কমান্ড হতে পারে, অনুরোধ হতে পারে, উইশ ও আমি ধরে নিলাম, এমনও যদি হয় তাহলে উইশের জন্য আলাদা করে আর আমাকে অবজেক্টিভ দরকার হবে না। এই জন্য তারা সেন্টেন্সকে চার ভাগে ভাগ করছে। A sentence that expresses a strong feeling is called an exclamatory sentence। এবার চলে আসবো সেন্টেন্সের হাউ মেনি পার্টস আর দেয়ার ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের কয়টা অংশ, সেই অংশগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব। একদম বাচ্চা কালে পড়া, ক্লাস 5 এরও আগে মনে হয় যে আপনাদের বলা হলো যে একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে। when we make a sentence, আমরা যখন একটা সেন্টেন্স তৈরি করি, when we make a sentence, যখন আমরা একটা সেন্টেন্স তৈরি করি তখন আমরা কি করি? we name some person or thing, আমরা কোনো একটা ব্যক্তি বা বস্তুর নাম দেই। আর যখন নাম দেই সেই নাম দেওয়াটাকে বলি আমরা সাবজেক্ট। and say something about that person or thing, এবং ওই পার্সন অর্থাৎ ব্যক্তি বা বস্তু সম্বন্ধে আমরা কিছু বলি, আর সেই বলাটা হচ্ছে কি? অবজেক্ট বলবেন? নো, সেই বলাটা হচ্ছে প্রেডিকেট, অর্থাৎ সাবজেক্ট বাদে বাকি সবকিছু প্রেডিকেট। আমি মনে করেন যদি এইটুকু যদি বলি উই মেক আ সেন্টেন্স, একটা সেন্টেন্স হবে কিন্তু এখানে ফুল স্টপ দিলে, তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট আর মেক ভার্ব থেকে বাকি সবকিছু হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট ভার্ব থেকে শুরু করে একদম কমপ্লিমেন্ট পর্যন্ত সবকিছু হয়ে যায়।
তাহলে আমার বাংলা ব্যাকরণে যদি আমি আসি এবার, সাবজেক্টকে বলি আমরা বাংলায় কর্তা, মূলত আরো সুন্দর করে বাংলায় বলতে গেলে বলা হয় উদ্দেশ্য, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কাজগুলো সম্পাদিত হয়। আর প্রেডিকেট হচ্ছে বিধেয়, অর্থাৎ উদ্দেশ্য সম্বন্ধে আমি অতিরিক্ত যে কথাগুলা বলি সে হচ্ছে বিধেয়। আপনার বাংলা ব্যাকরণও ভালো পড়বেন, ইংলিশ গ্রামার অনেক ইজি হয়ে যাবে। পেজ নাম্বার 2 চলে যাচ্ছি। 2 তে কি আছে? ইন আদার ওয়ার্ডস উই মাস্ট হ্যাভ এ সাবজেক্ট টু স্পিক অ্যাবাউট। আমি অন্য কথায় যদি বলা যায়, তাহলে কোন সেন্টেন্স এ কিছু বলার জন্য অবশ্যই একজন সাবজেক্ট থাকতে হবে, and we must say or predicate something about that subject. আমরা ওই সাবজেক্ট সম্বন্ধে, ওই উদ্দেশ্য সম্বন্ধে, ওই কর্তা সম্বন্ধে আমাদের অবশ্যই বলার কিছু থাকতে হবে। বলার কিছু যদি না থাকে তাহলে তো সেন্টেন্স আর হবে না। সেন্টেন্স হতে গেলে সেন্টেন্সের একটা আত্মা থাকে, যাকে আমরা সোল বলি, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব ইজ দ্য সোল অফ এ সেন্টেন্স। ভার্ব হচ্ছে বাক্যের বা সেন্টেন্সের আত্মা বা অন্তর। আচ্ছা, এবার আসি, এই কথাটা কিন্তু আমরা উপরে পড়ে আসছি। হেন্স এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্টস। ফার্স্ট ওয়ান সাবজেক্ট, সেকেন্ড ওয়ান প্রেডিকেট। তাহলে আমি পড়ি, the part which names the person or thing we are speaking about, this is called the subject of the sentence. তাকে বলা হয় ওই সেন্টেন্সের উদ্দেশ্য অথবা সাবজেক্ট। এবার দেখেন, the part which tells something about the subject, সাবজেক্ট সম্বন্ধে যা বলে, this is called predicate of the sentence. সেন্টেন্সের প্রেডিকেট তার মানে হচ্ছে সাবজেক্ট বাদে ভার্ব থেকে শুরু করে বাকি সবকিছু প্রেডিকেট। এবার এখানে বলছে একটু শর্ত দিয়ে, the subject of a sentence usually comes first. এটা আমরা সবাই জানি। সাধারণত সেন্টেন্স এর শুরুতেই সেন্টেন্সের সাবজেক্ট থাকে, কিন্তু ব্যতিক্রম কি হতে পারে? পারে। কিভাবে? but occasionally it is put after the predicate. কখন দেওয়া হয়? প্রেডিকেটের পরে দেওয়া হয়। as যেমন here comes the bus। এবার খেয়াল করেন, the bus হচ্ছে সাবজেক্ট, the bus হচ্ছে সাবজেক্ট, কিন্তু অবস্থান কোথায়? একদম শেষে। তার মানে হচ্ছে যে প্রেডিকেটের পরে, তার মানে অকেজনালি, মাঝে মধ্যে, নাও এন্ড দেন বলতে পারি, জেনারেলি নয়, অকেজনালি সে কি হতে পারে? সাবজেক্ট প্রেডিকেটের পরেও হতে পারে। আবার যদি দেখি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এখানে কিন্তু দেখেন সাবজেক্ট কিন্তু দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। তাহলে আমি অনেক সময় প্রেডিকেটের পরে সাবজেক্টকে বসিয়েও করতে পারি। এগুলা কিন্তু ব্যতিক্রম, এগুলা কিন্তু আপনাদের কম্পিটিটিভ এক্সামে আসে। নাম্বার 5, ইন ইম্পারেটিভ সেন্টেন্সেস দ্য সাবজেক্ট ইজ লেফট আউট। এটা বলার আগে আপনাদের একটু আমি বলি যে সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয় কিনা। সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, কেউ বলতে পারবেন? জি হয়। না। যেমন একটা উদাহরণ দেন। ডু দা ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক, সাবজেক্ট নাই। কে বলতেছেন একটু দেখি, কে বলতেছেন আবার বলেন। ডু দা ওয়ার্ক। আচ্ছা, ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, হালিম ভাই আপনি আমার সাথে মনে হয় জি ওই দিন অনেক কন্টাক্ট করছিলেন। ঠিক আছে, শুনেন, জি ডু দ্য ওয়ার্ক। এবার আপনাকে একটু ডিটেইল বলতেছি, আপনারা সবাই একটু মিউট করে রাখেন। সবাই মিউট করে দিচ্ছি। হ্যাঁ, মিউট রাখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা কথা খেয়াল করবেন, সেন্টেন্স কখনোই সাবজেক্ট ছাড়া হবে না। ভালোভাবে শুনবেন, আমি কিন্তু এখনো শেষ করি নাই। সেন্টেন্স কখনোই সাবজেক্ট ছাড়া হবে না, সে ইম্পারেটিভ সেন্টেন্স হোক আর যাই হোক। ইম্পারেটিভ সেন্টেন্সেও একটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে সেকেন্ড পারসন অর্থাৎ ইউ। যেহেতু সেকেন্ড পারসন অর্থাৎ ইউ, আপনারা সবাই একটু মিউট করে রাখেন। আমি আপনাদের মিউট করে রাখছিলাম, একটু মিউট করে রাখেন। তহিদ ভাই মিউট করে রাখেন। মিউট আছে। আমি আনমিউট করে দিছি, আর মিউট করিয়ে না। মিউট করে দিছি, আনমিউট করিয়ে না। কি বলতেছিলাম যেন এবার, যে কোন সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স সাবজেক্ট ছাড়া হতে পারে না, সাবজেক্ট থাকবেই। তবে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট লেফট আউট অর সাইলেন্ট থাকে। ভালোভাবে খেয়াল করবেন, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না এটা বললে ভুল হবে। সাবজেক্ট থাকে কিন্তু আমরা ব্যবহার করি না।
অর্থাৎ আমরা ব্যবহার কেন করি না সেটা হচ্ছে আমরা এখানে ধরে নেই অথবা বুঝতে পারি যে এখানে ইউকে মেনশন করা হচ্ছে, এই জন্য ইউকে আর নতুন করে মেনশন করা হয় না। বুঝতে পারছেন? যার কারণে আমরা যদি বলি যে এখানে সাবজেক্ট নাই তাহলে ভুল হবে। সাবজেক্ট আন্ডারস্টুড করা হয়, সাবজেক্ট ধরে নেওয়া হয়, বোঝা যায়। সিট ডাউন মিন্স ইউ সিট ডাউন, থ্যাংক ইউ মিন্স ইউ থ্যাংক ইউ, গো গেট আউট মিন্স ইউ গেট আউট। তার মানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ইউ ধরে নিচ্ছি, তাহলে কেমনে সাবজেক্ট ছাড়া হয়? অবশ্যই সাবজেক্ট সহ হবে। যদি কখনো এরকম শুনেন যে কেউ বলতেছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, তাহলে আপনি এটা বিশ্বাস করবেন না। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সাইলেন্ট থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট লেফট আউট থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কি থাকে? অব্যবহৃত থাকে, আমরা ব্যবহার করি না কারণ আমরা ধরে নিই। তাহলে দেখেন কি আছে, সিট ডাউন, ইউ সিট ডাউন, হিয়ার দ্য সাবজেক্ট ইউ ইজ আন্ডারস্টুড। নাম্বার 2, থ্যাংক ইউ, হিয়ার টু দ্য সাবজেক্ট ইউ ইজ আন্ডারস্টুড। সো আমার কথাটা বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি? তাহলে কখনোই বলবেন না যে সেন্টেন্সের সাবজেক্ট থাকে না, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে। সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হবে না, যেভাবে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। ব্যতিক্রম পাইলে আমাকে কমেন্টের ওখানে আপনাদের রেফারেন্স সহ ছবি তুলে আমাকে পাঠাইন কোন বই থেকে পড়ছেন। এবার আসেন এক্সারসাইজ গ্রামার। একটা কোশ্চেন করব হ্যাঁ স্যার। সাবজেক্ট অবজেক্ট মানে অবজেক্ট হুম বলেন। ডিফারেন্স আছে কোনো? সাবজেক্ট অবজেক্ট ডিফারেন্স আছে না? অবজেক্ট হচ্ছে না না আপনার স্যার, সাবজেক্ট না স্যার, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট আর প্রেডিকেট। আচ্ছা আচ্ছা, গুড গুড কোশ্চেন করছেন। আপনি একটু মিউট করে রাখেন। প্রেডিকেট হচ্ছে ভার্ব থেকে শুরু করে পুরোটা। প্রেডিকেট হচ্ছে ভার্ব থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পুরোটাকে প্রেডিকেট অথবা বিধেয় বলে। খুব ভালোভাবে খেয়াল করবেন, আপনাদের এই ধরনের কোশ্চেন গুলো একদম ইজি হয়ে যাবে। এবার আসেন আপনার কোশ্চেন ছিল কমপ্লিমেন্ট অর অবজেক্ট, ঠিক না? এবার আমাকে আর রিপিট করে বলতে হবে না, আমি বুঝে নিছি। কমপ্লিমেন্ট অর অবজেক্ট, আপনারা যদি টোফেল বই দেখেন, টোফেল বইয়ের ক্লিপস টোফেলের পেজ নাম্বার 39, আজকে গিয়ে দেখবেন, আমি পেজ নাম্বার বলে দিলাম। ক্লিপস টোফেলের পেজ নাম্বার 39 এ গিয়ে দেখবেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। ওখানে কোথাও বলা নাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মডিফায়ার। তার মানে হচ্ছে গিয়া টোফেল ক্লিপস টোফেলে অবজেক্টকে কমপ্লিমেন্ট নামে বলা হলো। এবং পুরো টোফেল বই যতদূর পড়বেন, আমরা আগামীকালকে টোফেলের 15তম ক্লাস করব। টোফেলে যতদূর ক্লাস করবেন বা যতদূর যাবেন সেখানে পাবেন কি কোথাও অবজেক্ট কথাটা বলা নাই, আছে কমপ্লিমেন্ট। তাহলে কোথাও আমরা অবজেক্ট কোথাও কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। তবে এখানে আরেকটা কথা বলা আছে, আমি যতদূর পড়াশোনা করছি কোথাও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এই এক্সটেনশন শব্দটা আমি কখনো পাইনি। আপনারা কেউ যদি কোনো বইতে পান প্লিজ আমাকে বইটা একটু দেখাইন অন্তত। যেহেতু আমাদের ভার্চুয়ালি দেখানো যাবে না, ছবি তুলে আমাকে বইটার নামটা মেনশন করে একটু দিয়েন, আমি একটু দেখবো যে কোন বইটায় এক্সটেনশন নামে কিছু আছে। আমি গ্রামারে কোথাও এক্সটেনশন পাইনি, পাইছি কমপ্লিমেন্ট। সেই কমপ্লিমেন্টটা কয়েক ধরনের হতে পারে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়, ভার্বের কমপ্লিমেন্ট হয়, অবজেক্টের কমপ্লিমেন্ট হয়, অর্থাৎ অতিরিক্ত কোনো অংশ। আবার টোফেল বইয়ে অবজেক্টকে কমপ্লিমেন্ট হিসেবে বলা হলো। আশা করি উত্তর পেয়ে গেছেন, অথবা কোশ্চেন যদি থাকে তাহলে আবার বলেন। এবার আসেন আপনাদের এক্সারসাইজ থাকবে এখান থেকে, ফাইন্ড আউট কি করবেন, আপনি সেপারেট করবেন সাবজেক্টকে এবং প্রেডিকেটকে। এখানে আমি একটু একটা দেখাই দিই, মনে করেন নাম্বার 1, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি। আচ্ছা, আমার কল আসছিল মাঝখানে, আবার অফ করে দিয়েছি। আচ্ছা, একটা এমন প্রশ্ন আমি ছিল, যদি এখন কোশ্চেন করি বা আপনারা যদি কোশ্চেন করেন যে স্যার তাহলে সাবজেক্ট হিসেবে কে কে বসতে পারে, দেখেন এটা কিন্তু একটা সাবজেক্ট, কিন্তু দেখছেন কত বড় সাবজেক্ট। এই সাবজেক্টে দ্য ক্যাকল, এই দ্য ক্যাকলিং অফ গিস, অর্থাৎ ওই যে আমাদের হাঁস আছে না, রাজহংসী, গ্যান্ডার গুস থেকে প্লুরাল গিস, তার যে ওই হাঁসের যে ডাকগুলা, এখানে সাবজেক্টে কিন্তু দ্য ক্যাকলিং। আর এখানে এবার দেখেন অফ গিস, এটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। অতিরিক্ত বলে কিসের সাউন্ডটা, কার সাউন্ড, অফ গিস, এই যে কথাগুলো, এটা হচ্ছে আপনার কমপ্লিমেন্ট সাবজেক্টের। তাহলে এই সাবজেক্টটা কিন্তু বিশাল হয়ে গেল। আপনারা যদি লিখে এই করতে পারেন, আমি এখানে অ্যানোটেশনটা লেখা যায় না কারণ এটা হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়াম ছাড়াটাই
এখানে লিখে দেওয়া যায়, আমি আমার স্টুডেন্টকে এখানে লিখে দেই যে সাবজেক্ট হিসেবে কে কে হয়। আমাকে যদি লিখে দেখাইতে হয় তাহলে আমাকে ওয়ার্ডের পেজে যেতে হবে আরেকবার। হ্যাঁ, তাহলে আপাতত আমি বলে দেই, আমি নেক্সট ক্লাসে প্রয়োজনে লিখে দেখাবো। সাবজেক্ট হিসেবে হতে পারে নাউন, যেমন রহিম ইজ এ স্টুডেন্ট। সাবজেক্ট হিসেবে হতে পারে প্রোনাউন, যেমন হি ইজ এ স্টুডেন্ট। সাবজেক্ট হিসেবে হতে পারে নাউন ফ্রেজ, তাহলে আপনাকে ফ্রেজ জানতে হবে, তাই না? তাহলে ফ্রেজ সম্বন্ধে আমরা 3 নাম্বার পার্টে আসবো, ওখানে আরো ডিটেইল বলবো। যেমন দা বুক ইজ অন দা টেবিল, ইজ এর আগে দা বুক, এটা হচ্ছে ফ্রেজ, নাউন ফ্রেজ। সাবজেক্ট হিসেবে হতে পারে জিরান্ট, যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। সাবজেক্ট হিসেবে হতে পারে ইনফিনিটিভ, টু ওয়াক ইন দা মর্নিং ইজ গুড ফর হেলথ। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের টু এর পরে ভার্বের বেস ফর্ম। আমি এগুলো আপনাদের আরো ডিটেইল করাবো, আপনারা বাসায় অবশ্যই পিডিএফটা নিয়ে এই কাজগুলো করে ফেলবেন। 27 পর্যন্ত আছে এখানে। এবার আমি চলে আসতেছি চ্যাপ্টার 2, সরি চ্যাপ্টার 3। আর কোনো কোশ্চেন আছে চ্যাপ্টার 2 পর্যন্ত? স্যার আমার আছে। কার নাম বলতে হবে? স্যার মাহি, আমি। মাহি, কি কোশ্চেন? জি স্যার, আপনি যে বলতেছিলেন যে ক্লিফটোফেলে একজন আগে মাহি বলো। হ্যাঁ, ক্লিফটোফেলে অবজেক্ট অবজেক্ট নাই, কিন্তু কমপ্লিমেন্ট আছে অবজেক্টের পরিবর্তে। আপনি কি বলতে চাচ্ছেন যে ক্লিফটোফেলে অবজেক্টকে কমপ্লিমেন্ট হিসেবে তুলনা করা হয়েছে? তো নাকি ওইটা কমপ্লিমেন্ট হিসেবে বলা নামেই হয়েছে? বলা হলো, অবজেক্ট না বলে ওরা বলতেছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, মানে স্যার আপনি একই বলতে চাচ্ছেন যে একই সেম, ওরা কোথাও অবজেক্ট কথাটা ব্যবহার করেই নাই। ক্লিপস্টোফেলের টোটাল বইয়ে অবজেক্ট কথা বলা নাই। একটু পড়ে দেখে তারপর আমাকে জানাবে, ঠিক আছে? কোথাও অবজেক্ট বলা নাই, ওখানে বলা আছে কমপ্লিমেন্ট। তুমি আজকে ক্লিপস্টোফেল যার সামনে আছে বা যদি বাসায় থাকে 39 পেজে গিয়েই তুমি দেখে ফেলবা আজকে, একদম কথা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসতেছি চ্যাপ্টার 3। আরেকজন যেন কে কোশ্চেন করছিলেন? জি স্যার, আমি রকি। স্যার অ্যাডভার্ব কি প্রেডিকেটের মধ্যে পড়বে? আপনার ভার্ব থেকে শুরু করে বাকি যাবতীয় যা আছে সব প্রেডিকেট। আচ্ছা স্যার। ক্লিয়ার ক্লিয়ার সাবজেক্ট sir. বাদে বাকি সবকিছু প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, আর বাকি সবকিছুকেই বলা হলো বিধেয়। তাহলে আপনি প্রেডিকেট পেয়ে গেলেন একদম ভার্ব থেকে শুরু করে। তাহলে আপনাকে জানতে হবে হাউ টু আইডেন্টিফাই সাবজেক্ট এন্ড প্রেডিকেট। আপনি কিভাবে সাবজেক্ট প্রেডিকেট আইডেন্টিফাই করবেন। এক্ষেত্রে আপনাকে ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি ভার্বকে আইডেন্টিফাই করতে পারেন, ভার্বের আগে একটা ছুরি ধরে সাবজেক্টকে এই পাশে ফেলে দিবেন, ভার্বকে এই পাশে, ভার্ব থেকে বাকি অংশ প্রেডিকেটকে এই পাশে ফেলে দিবেন। ক্লিয়ার? হ্যালো খাতা নিয়ে বসবেন। হ্যালো স্যার। জি বলছিলাম স্যার, এই স্যার আমি দাঁড়ান, সুস্মিতা একটু কথা বলুন। জি স্যার। স্যার আমি মাত্র জয়েন করেছি স্যার, মানে এইটাকে তো ইউটিউবে থাকবে তাই না? বিশেষ হ্যাঁ, ইউটিউবে থাকবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, স্যার আমি তাসিম বলছিলাম স্যার। কোন করছিলেন কে যেন? হ্যালো, স্যার আমি তাসিম হ্যাঁ জি জি বলেন। ছিল স্যার, অবজেক্ট প্রেডিকেট। হ্যাঁ, কোশ্চেনটা কি বুঝিনি, আবার বলেন। স্যার প্রেডিকেট তো দুই প্রকার, আমি যতদূর জানি স্যার, সাবজেক্ট প্রেডিকেট আর অবজেক্ট প্রেডিকেট। স্যার আমার অবজেক্ট প্রেডিকেটে একটু প্রবলেম ছিল স্যার। সাবজেক্ট প্রেডিকেট, অবজেক্ট প্রেডিকেট কোথায় পাইছেন এটা? স্যার একটা মানে আগে একটা বইয়ে দেখছিলাম স্যার, কোন বইয়ে দেখছিলেন? মনে পড়তেছে না স্যার, এরকম তাহলে কিছু আছে রেফারেন্স কিনা দিয়ে আমাকে, রেফারেন্স দিয়ে বইটা একটা ছবি দিয়েন। আমি রেফারেন্স ছাড়া কথা একটু কম বলি, কারণ আমি বাংলাদেশের কোনো বই পড়ি না। আপনাকে আমি ফ্রিলি বলতেছি, আমি বাংলাদেশের কোনো বই পড়ি না। আমাদের বইগুলোর সম্পূর্ণ সব বাইরে। আমার চোখে এখনো পর্যন্ত এই ধরনের ইয়ে পড়ে নাই। তবে বাঙালিরা বিভিন্ন ধরনের রুল বানায়, অনেক ধরনের রুল বানায়। আপনি ওইটা করে আমাকে দেখাইন, তারপরে আমি বলতেছি না সব যে আমার পড়া থাকবে, সব যে আমার জানা থাকবে এমন তো নয়, তাহলে তো আমি মহাপণ্ডিত হইতাম, ঠিক না? সো আমার চোখে এখনো পড়েনি, যদি কখনো পড়ে আপনাদের করবো। আরেকটা বিষয় আমি বলি, আপনাদের এই যে ক্লাসগুলো, আমাদের যে এই ক্লাসগুলো, এই ক্লাসে আমি কি আপনাদের জুমে জাস্ট সলিউশন ক্লাসে আনবো কিনা ভালোভাবে শুনেন। সবাইকে আমি জুমে না এনে আমি কি লাইভ দিয়ে পরবর্তীতে যাদের কোশ্চেন আছে এরকম কোনো সলভ ক্লাস বা সলিউশন হবে কিনা,
কারণ যদি আমরা এরকম কথা বলতে যাই সবাই বা ঠিক না, তাহলে কি হবে, আমাদের ক্লাস টাইমটা কমে যাবে, আমাদের বেসিকটাই হবে। সেটা করা যাবে কিনা, যেভাবে আমি টোফেলে দিচ্ছি, টোফেলে কিন্তু আমি জুমে কাউকে নেই না। আপনারা সাজেস্ট করলে আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে যাব। তবে যদি জি স্যার, ক্লাসের ওটাই ভিতরে ভালো খুব হবে। বেশি কথা হয় তাহলে দেখা যাচ্ছে যে আমরা সামনের দিকে আগাইতে পারবো না। আর আপনারা যদি খুব সাইলেন্ট লিসেনার হিসেবে থাকেন তাহলে আপনাকে রাখা যাবে। তবে সাইলেন্ট হয়ে যায় স্যার, তাহলে আমার আপনার এখানে এসে লাভটা কি? কোশ্চেন যদি করতে না পারি, হ্যাঁ কোশ্চেন করবেন অবশ্যই। তবে আপনার কাছে কোশ্চেন ওইটা যে আপনি একটু আমাকে একটু রেফারেন্সটা দিয়ে, আমি আপনাকে রেফারেন্স বই, যেমন এই সমস্ত বই হচ্ছে রেফারেন্স বই। আপনি মনে করেন পিয়ারসন, লংম্যান, কলিন্স কোভিল্ট, অক্সফোর্ড, তারপর আপনার ক্যামব্রিজ, এগুলো যেগুলো আছে, আর এগুলো যত রেফারেন্স বই আছে এগুলো একটু দেখে তারপরে, কারণ আমার কাছে রেফারেন্স উপযোগী নয় কোনগুলা নবদূত, পাঞ্জেরি, পটেনশিয়াল, বাংলাদেশি অমুক অমুক তমুক তমুক, এগুলো আমি দেখিও না, কখনো উল্টাইও না। আমার কাছে যথেষ্ট বই ওরা দিয়ে যায়, আমি ফেলে রেখে দেই এবং বিভিন্ন স্টুডেন্টকে দিয়ে দেই, কখনো উল্টাইয়ে দেখিও না। কারণ আমার স্টুডেন্ট যারা আছে তারা জানে যে আমি এগুলো পড়িও না, ওদের ওখান থেকে পড়াইও না। ওরা কখনো আমার কাছ থেকে সেকেন্ড পেপার স্যার কোন বই কিনবো এটার কোনো সলিউশন পায় না। আমি তো তোমার ইচ্ছা, সেকেন্ড পেপার তো কেনাই লাগবে না, আমি পড়াই দিব, আমি বুঝাই দিব সেভাবে। আর আজকে যেটা ধরছে এটা হচ্ছে বেসিক। আজকে আপনাদের যারা এখান থেকে ফ্রেজ এবং ক্লজ জানেন না, আজকে আপনাদের ফ্রেজ এবং ক্লজ একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার খেয়াল করেন দা ফ্রেজ, ফার্স্টে আমি বলে নেই ফ্রেজ কি, যদি কেউ পারেন খাতায় লিখে নেবেন। আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড। আ বললে আপনি এ বুঝে নিয়েন, এ বলতে কোনো শব্দ নাই, সো একটু বুঝে নিয়েন। আ ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে বাংলায় বলে শব্দ গুচ্ছ, শব্দ গুচ্ছ। তাহলে ফ্রেজ কি? আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। শব্দ হচ্ছে, শব্দ গুচ্ছ বলতে কি বুঝি? একগুচ্ছ শব্দ। শব্দ গুচ্ছ বলতে তো একগুচ্ছ শব্দই বুঝবো, ঠিক না? কারণ ফ্রেজ হচ্ছে শব্দ গুচ্ছ বলা হয়। তাহলে ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, এই দেন এক দল শব্দ। এক দল শব্দ মানে হচ্ছে একের অধিক শব্দ। আমি এখানে আপনাকে উদাহরণটা দেখাই। দা সান, দা সান কিন্তু একটা শব্দ নয়, একের অধিক শব্দ, আর একের অধিক শব্দ হয়ে গেলে সে শব্দ গুচ্ছ হয়। এটা হচ্ছে ফ্রেজ। এখন ফ্রেজের ক্লাসিফিকেশন গুলো পড়তে হবে। নাউন ফ্রেজ আছে, প্রিপোজিশনাল ফ্রেজ আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, আরো অনেক ধরনের ফ্রেজ আছে। আমরা কিন্তু মাঝখান থেকে ব্রেক করে পড়বো না, আমরা যেভাবে যাবে এভাবে আমরা চলে যাবো সামনের দিকে। এবার আসেন দা সান। আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে সাবজেক্ট হিসেবে কে কে বসতে পারে। এখন দা সান কিন্তু সে নাউন নয়, দা সান কিন্তু প্রোনাউন নয়, দা সান কিন্তু জিরান্ট নয়, দা সান কিন্তু ইনফিনিটিভ নয়। তাহলে দা সান কি? ফ্রেজ। ফ্রেজ না, একের অধিক শব্দ ফ্রেজ। তাহলে কি হচ্ছে, কি ধরনের ফ্রেজ? নাউন ফ্রেজ। কারণ নাউন ফ্রেজ নাউন দিয়ে শেষ হয়, শুরু হয় সাধারণত অ্যাডজেক্টিভ দিয়ে অথবা অন্য যা কিছুই থাকুক না কেন। এখানে হচ্ছে দা অ্যাডজেক্টিভ, দা হচ্ছে ডিটারমাইনার বলে, যারা খুব তাড়াতাড়ি ইয়ার শেষ করে আসছেন ইন্টারমিডিয়েট, যারা মডিফায়ার টপিকটা পাইছেন কোশ্চেন নাম্বার 9 এ, সেকেন্ড ইয়ারের কোশ্চেন নাম্বার 9 এ মডিফায়ার, ওই মডিফায়ারে একটা পার্ট আছে ডিটারমাইনার। ডিটারমাইনার অনেক ধরনের হয়, তার ভিতরে আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমাইনার। তাহলে এই ডিটারমাইনার হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, মডিফাই করতেছে কাকে? সানকে, সংখ্যা বোঝাচ্ছে, অথবা ডেফিনেট, ডেফিনেট বোঝাচ্ছে, ঠিক না? তাহলে দা সান রাইজেস ইন দা ইস্ট। এই যে এবার যদি আমি আপনার সাবজেক্ট এবং প্রেডিকেট আইডেন্টিফাই করি, দা সান, এবং এখানে যদি আমি যাই রাইজেস ইন দা ইস্ট, তাহলে এখানে পেয়ে গেলাম কি? প্রেডিকেট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এই বাকিটা হচ্ছে প্রেডিকেট। এবার দেখেন এক্সামিন, এক্সামিন দা গ্রুপ অফ ওয়ার্ডস ইন এ কর্নার। এই যে ইন এ কর্নার এ হচ্ছে এক গুচ্ছ শব্দ, যাকে আপনি এক্সামিন, বিশ্লেষণ করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন কি হিসাবে? অ্যাজ ফ্রেজ, অ্যাজ ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজ। ক্লজ আসবো, এরপর ক্লজ আসবো। ইট মেক্স সেন্স। দেখেন ইন এ কর্নার এটা একটা সেন্স, আপনার কোন একটা আইডিয়া বা ধারণা দেয়, বাট নট কমপ্লিট সেন্স, কিন্তু সম্পূর্ণ ধারণাটা দেয় না। ইন এ কর্নার, একটা কর্নার, কর্নারে কি, কে, কোনো কিছু জানতেছি না। সাচ আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক সেন্স, এই ধরনের একগুচ্ছ শব্দ যা সেন্স তৈরি করে বাট নট কমপ্লিট সেন্স ইজ কল্ড আ ফ্রেজ। আর আমি আপনাকে সংক্ষেপে এর ডেফিনেশন দিলাম, ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। এরপরে নাম্বার 2, পরের লাইন, ইন দ্য ফলোইং সেন্টেন্সেস দ্য গ্রুপ অফ ওয়ার্ডস ইন ইটালিক্স, এখানে ইটালিক নাই যদিও এই জন্য বোঝা যাচ্ছে না। যেমন এখানে দেখেন হামটি ডামটি, ফ্রেজ হয়ে গেল। দেয়ার কেম আ জায়ান্ট, এবার দেখেন কেম এর পরে এ জায়ান্ট, তাই না? এই যে আ জায়ান্ট হচ্ছে ফ্রেজ,
এখানে সাবজেক্ট কিন্তু দেয়ার না, দেয়ারটা কিন্তু এখানে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। আমরা যখন এইটার উপরে যাব তখন ওই ক্লাসগুলো ইনশাআল্লাহ করব। তাহলে আমরা চলে আসি এবার দ্বিতীয়টা হচ্ছে ক্লজ। একটা আপনার কি প্রশ্ন ফ্রেজ সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে সবার? স্যার, আমার একটা প্রশ্ন আছে। মাহি জি। বলো। স্যার, আপনি যে বারবার ফাইনাইট ইনফাইনাইট শব্দটা যে উল্লেখ করেন স্যার, এটা বুঝি না এমনি স্যার। কি ফাইনাইট ইনফাইনাইট উল্লেখ করি? স্যার, যে অ্যাজ এ সাবজেক্ট ইন এই একটা উদাহরণ দেন যে টু অ্যাজ এ ওয়াচ। সাবজেক্ট, অ্যাজ এ সাবজেক্ট। আচ্ছা মাহি, তুমি কোশ্চেন করিও না প্লিজ, তোমার এখনো বেসিকে অনেক ধরনের ইয়ে আছে। তোমাকে বলছি তোমাকে সরাসরি ক্লাসে আসতে হবে। তুমি এই আমাদের লাইভ ক্লাসের ভিতরে তুমি এই লাইভ গুলোকে অন্য স্টুডেন্ট গুলোকে ইয়ে করিও না। একবার আমি ভাবছিলাম যে তোমাকে আমি জানাবো না, তুমি আপাতত ই থাকো, তোমার কোশ্চেন আমি বুঝতে পারছি। এবার পরে আসি। ইট ওয়াজ আ সানসেট অফ গ্রেট বিউটি। ইট ওয়াজ, দেখেন ইট হচ্ছে সাবজেক্ট, বাকিটা হচ্ছে প্রেডিকেট। এখন এই ইট এবং ওয়াজ সাবজেক্ট এবং ভার্ব আছে কিনা দেখেন তো। ইট হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, আর কোনো ভার্ব নাই কিন্তু এখানে। তাহলে যে এবার যদি আমরা আসি ক্লজ কি, ক্লজ ইজ আ পার্ট অফ সেন্টেন্স, পুরো সেন্টেন্স না, পার্ট অফ সেন্টেন্স। ক্লজ ইজ আ পার্ট অফ সেন্টেন্স। কথা বুঝতে পারছেন? একটা সেন্টেন্সের অংশ, যার কি থাকবে, হ্যাভিং অথবা দ্যাট হ্যাজ, যে কোনো ভাবে লিখতে পারেন। ক্লজ ইজ আ পার্ট অফ সেন্টেন্স হ্যাভিং আ সাবজেক্ট এন্ড আ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সম্বন্ধে তাহলে আপনাদের আগে ইয়া করতে হবে যে ফাইনাইট ভার্ব গুলো কি কি। ফাইনাইট ভার্ব হচ্ছে সেন্টেন্স এ টেন্স অনুসারে, সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে, সেন্টেন্স এর নাম্বার পারসন অনুসারে যেগুলো চেঞ্জ হয়। যেমন ইট ওয়াজ পাস্ট টেন্সে আছে, আমি ইট ইজ প্রেজেন্ট টেন্সে বসাইতে পারি। কিন্তু বিন অথবা বিইং, বির সাথে বিইং অথবা বিন, এগুলো কখনো চেঞ্জ হয় না অন্য ভার্ব না থাকলে। সে চেঞ্জ হতে পারে না, সেজন্য সে নন ফাইনাইট ভার্ব। এগুলো আমি করাবো পরে। তাহলে সেন্টেন্স এ ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে, ক্লজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের একটা অংশ যার একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট অবশ্যই থাকবে। এখানে দেখেন ইট ওয়াজ আ সানসেট অফ great beauty, the tops of the mountains were covered with snow. Show me, show me, command, show me, অর্থাৎ imperative sentence. Show me how to do it. Examine the group of words in italics, এখানে italics দেওয়া নাই। এই যে দেখেন he has, এটা কিন্তু একটা ক্লজ হয়ে যাবে, পরটাও ক্লজ হয়ে যাবে। আর a chain of gold, এই আমি যদি বলি যে এইটুক অবজেক্টটা, আর চেইন অফ গোল্ড এটাই হচ্ছে আপনার ফ্রেজ। আমি এইটুক আর পড়তেছি না, এইটুক আর পড়তেছি না এগুলা। এই যে ক্লজ, ফ্রেজ, ক্লজ আমি কিন্তু বলে দিছি। এই যে ক্লজ, এখানে এই দ্বিতীয়টা ক্লজ, ক্লজ বলছে কি, the second group of words unlike the phrase of gold contains a subject and a predicate. predicate মানে ভার্ব থেকে শুরু করে বাকি অংশটা। such a group of words which forms part of sentence and contains a subject and a predicate. predicate refers to what? from verb to complement, অর্থাৎ যাকে ভার্ব, মিনিমাম ভার্ব থাকতে হবে, আর সেই ভার্বটা হবে ফাইনাইট ভার্ব, তাকে বলে ক্লজ। আমি সংক্ষেপে আরো বলি, ক্লজ মানে বাক্যাংশ, বাংলায় বলে বাক্যাংশ। বাক্যাংশ বলতে আমরা বুঝি যার একটা কর্তা থাকবে আর একটা কি থাকবে, ক্রিয়াপদ থাকবে কমপক্ষে, আর ক্রিয়াপদ কিন্তু প্রেডিকেট হয়। এখানে প্রেডিকেট বলতে কিন্তু শুধু ক্রিয়াপদ বলছে তা নয়, ক্রিয়াপদে পরে আর যা থাকে পুরোটাই প্রেডিকেট হতে পারে। তার মানে ক্লজ হতে হলে অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে, এইটুকু বুঝতে হবে। যেমন দেখেন পিপল আর, এখানে কিন্তু পিপল ভার্বটা হচ্ছে আর, আর মাঝখান থেকে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা কার কমপ্লিমেন্ট? এটা হচ্ছে পিপলের কমপ্লিমেন্ট, অতিরিক্ত তথ্য দিচ্ছে। উই ক্যান নট স্টার্ট, এই যে উই ক্যান নট স্টার্ট, এই দুটো হচ্ছে ভার্ব। তাহলে এবার দেখেন ভার্ব কিন্তু একাধিক, একটা না কিন্তু, একের অধিক শব্দ হলে যদি ফ্রেজ হয়, একের অধিক ভার্ব হলে তাকে আমরা ভার্ব ফ্রেজ বলতে পারি না? এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। উই ক্যান নট, এটা একটা পুরোটা যদি মিলে হয়ে গেল একটা ক্লজ। আশা করি বুঝতেছেন। আগামী ক্লাসটা আমরা শুরু করব পার্টস অফ স্পিচ। এই ক্লাস আপনারা অবশ্যই করবেন, এই ক্লাসটা আমি লিখে করাবো আপনাদের, এখানে ছাড়াও আমি লিখে করাবো। সো পার্টস অফ স্পিচ সেন্টেন্স এর বা আপনাদের গ্রামারের জন্য সবকিছুর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এগুলাকে আমি আপনাকে সেগমেন্ট করে করাবো যে কোনগুলা ইন্টারচেঞ্জেবল এবং কোনগুলা আনচেঞ্জেবল। ইনশাআল্লাহ আমরা
নেক্সট ক্লাসে দেখাবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।